আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা হট টপিক নিয়ে কথা বলবো। আমরা যারা ছোটোবেলা থেকে বড় হচ্ছি এবং যারা অলরেডি বড় হয়ে গেছি, এইচএসসি পরীক্ষা দিব বা দিচ্ছি, তাদের সবার একটা কমন প্রশ্ন হচ্ছে, আমি বড় হয়ে কি হব, মানে কোন লাইন ভালো হবে, ইঞ্জিনিয়ারিং ভালো হবে নাকি মেডিকেল লাইনটা ভালো হবে। সো এটা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে। সো আমি আজকের সেশনটাতে চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আর কমন যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর হচ্ছে প্রপার গাইডলাইন্স অ্যান্ড প্রপার অ্যান্সার দেওয়ার জন্য আর কি। আচ্ছা, তো ছোটোবেলা থেকে যখন আমি দেখতাম যে বিভিন্ন পরীক্ষায় লেখা লাগতো বা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন করতো স্যাররা, এইম ইন লাইফ প্যারাগ্রাফটা লেখো বা হচ্ছে এসেটা লেখো, বাংলাতেও আসতো রচনা। সো তখন আমরা কেউ লিখতাম হচ্ছে আমি বড় হয়ে ডক্টর হব, কেউ লিখতাম বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হব, মানে মোস্টলি কমন এই দুইটাই। এর পাশাপাশি অনেকে অনেক কিছু লিখতাম, কেউ পাইলট লিখতাম, কেউ হচ্ছে ডিফেন্সে যোগ দিব, এরকম কিছু কিছু লিখতাম। অনেকের অনেক স্বপ্ন ছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি 95%, অলমোস্ট 95% স্টুডেন্টের ক্ষেত্রে একটা স্বপ্ন হচ্ছে যে হয় আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব অথবা বড় হয়ে আমি ডক্টর হব। এটা প্রায় 95%-এর বেশি শিক্ষার্থীর একটা ড্রিম থাকে, দুইটা নিয়েই কাজ করবো আর কি। তো মূলত আমি দুইটা নিয়ে কথা বলবো, আসলে কোনটা কার জন্য এবং তুমি কিভাবে সিদ্ধান্ত নিতে পারবা তোমার কোন দিকে বা কোন লাইনে আগানো উচিত। তো যখন আমরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা বলি, তখন সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটার নাম মাথায় আসে সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বলি হচ্ছে বুয়েট নামে, ঠিক আছে, সংক্ষেপে বুয়েট বলে থাকি। আর মেডিকেলের ক্ষেত্রে আমরা সাধারণত ঢাকা মেডিকেল কলেজ বা ডিএমসি নামে চিনি। তো সবারই একটা মানে ড্রিম থাকে যে ইঞ্জিনিয়ার হলে বুয়েট থেকে হব, আর মেডিকেলে পড়লে ঢাকা মেডিকেল থেকে পড়ালেখা করবো। সো যাই হোক, বাট সবগুলো ভার্সিটি মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সবগুলোই ভালো, এবং যেগুলো সরকারি মেডিকেল আছে সবগুলো মেডিকেল অবশ্যই ভালো। সো আমরা একটু দেখবো যে আসলে ইঞ্জিনিয়ার যদি তুমি হতে চাও, সেই ক্ষেত্রে বাংলাদেশে টোটাল লাইন কয়টা আছে। তো ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে একটা লাইন আছে হচ্ছে তুমি দুইটা ডিগ্রি নিতে পারবা, দুই টাইপের ডিগ্রি নিতে পারবা, একটা হচ্ছে বিএসসি ডিগ্রি আর একটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি। তো বেসিক্যালি ডিপ্লোমাটা এসএসসি পরীক্ষা পাস করার পরপরই ডিপ্লোমাতে ভর্তি হওয়া যায়। আর এটা হচ্ছে বিএসসি। তো বিএসসি ডিগ্রি নেওয়ার জন্য তোমাকে এসএসসির পর এইচএসসি পরীক্ষা পাস করতে হবে, উত্তীর্ণ হওয়ার পর তারপরে তুমি বিএসসি ডিগ্রি নিতে পারবা। তো এই বিএসসি ডিগ্রির মধ্যে অনেকগুলো ডিগ্রি আছে, যেমন ধরো বিএসসি মানে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করবা, ধরো সেটা হতে পারে ব্যাচেলর অফ সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন সাবজেক্ট হতে পারে। একইভাবে ডিপ্লোমার মধ্যেও সেম। তো এই বিষয়গুলো বা এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়ালেখা করতে পারো। এবার যদি আসি মেডিকেলের ক্ষেত্রে তোমার থাকবে হচ্ছে কমন দুইটা লাইন, একটা হচ্ছে এমবিবিএস আর একটা হচ্ছে বিডিএস, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, আর এটা হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। তো বেসিক্যালি এখানে ডি দেখে বুঝতে পারতেছো, এই ডি মানে হচ্ছে ডেন্টাল, মানে যারা দাঁত নিয়ে কাজ করি তাদেরকে আমরা ডেন্টিস্ট বলে থাকি। সো একটা লাইন হচ্ছে শুধুমাত্র ডেন্টাল ভিত্তিক বা ডেন্টাল কেন্দ্রিক, আর একটা হচ্ছে মেডিসিন এবং সার্জারি কেন্দ্রিক। সো এই দুইটা লাইনে তোমরা ইন ফিউচারে যেতে পারো যদি তোমরা ইন ফিউচারে ডক্টর হওয়ার স্বপ্ন দেখো। এখন আসি, বাংলাদেশে যদি তোমরা ইঞ্জিনিয়ার হতে চাও এবং ভালো জায়গা থেকে, মানে যে প্রতিষ্ঠানগুলো স্বনামধন্য সেখান থেকে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের জন্য কোন কোন প্রতিষ্ঠান খোলা আছে বা এখন পর্যন্ত তোমাদের হাতে কোন কোন প্রতিষ্ঠান আছে। সো এর মধ্যে সর্বপ্রথম এবং টপে থাকে হচ্ছে বুয়েট, ঠিক আছে। তো এবার বুয়েটের পর এরপরে সাধারণত দেখা যায় তিনটাই কমন থাকে। আর এখানেও কথা আছে, অনেকে দেখা যায় বুয়েটে যদি মাঝামাঝি কোনো সাবজেক্ট পায় বা মন মতো সাবজেক্ট না পায়, তখন তারা সিকেরুয়েট, এমআইএসটি, আইউটির এই ভার্সিটিগুলোর বিভিন্ন ভালো ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার প্ল্যান করে। সো এই বুয়েটের পরে এখন একটা পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা, সেটাকে আমরা বলি হচ্ছে সমন্বিত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা। যে ভর্তি পরীক্ষায় টোটাল তিনটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মিলে হয়। তার মধ্যে একটা হচ্ছে চুয়েট, যেটাকে আমরা বলি হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আরেকটা থাকে হচ্ছে কুয়েট মানে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আরেকটা হচ্ছে রুয়েট মানে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই তিনটাকে মিলে বলা হয় হচ্ছে সিকেরুয়েট অ্যাডমিশন টেস্ট। আর এরপরে থাকে হচ্ছে এমআইএসটি। তো এমআইএসটি বিষয়ের নামটা তোমরা মোটামুটি অনেকেই চেনো অলরেডি। ফুল ফর্ম হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বেসিক্যালি এখানে হচ্ছে বাংলাদেশের যে মিলিটারি যারা আছে, তিন বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, তিন বাহিনী দ্বারা পরিচালিত হয়। অ্যান্ড এই ক্ষেত্রে মানে এই ভার্সিটির মধ্যে সিভিলিয়ানরাও পড়তে পারে, আবার মিলিটারি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা পড়তে পারে। সো এই হচ্ছে এমআইএসটির ব্যাপার স্যাপার। আর আরেকটা ভার্সিটি আছে, সেটা হচ্ছে আইইউটি। এটাও বাংলাদেশে অনেক পপুলার। এটা ফুল ফর্ম হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো এই ভার্সিটিও কিন্তু অনেক পপুলার, অনেক জনপ্রিয়। সো এই
ভার্সিটিগুলা মানে এখানে একটা, এখানে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা ভার্সিটি বাংলাদেশে মোটামুটি বলা যায় মানে কি বলা যায় আসলে সোশ্যাল রিকগনিশন ভালো, মানে এই টাইপ ভার্সিটিগুলো মানে ভার্সিটি লিস্টগুলোর মধ্যে এই ছয়টা আর কি মেনলি আছে। তো এই ভার্সিটিগুলো ছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক বেসরকারি ভার্সিটি আছে যেখান থেকে তুমি কিন্তু ভালো ভালো ডিগ্রি নিতে পারবা। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে বেশ কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যেমন ধরো সাস্ট, জাস্ট, ঠিক আছে, এরকম আর কি, মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু তোমরা এরকম ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা এবং ওই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ভালো। বাট আমি জাস্ট বলছি যেগুলো বেশি কমন, মানে যেগুলোকে স্টুডেন্টরা বেশি টার্গেট করে ওগুলোকে আমি এখানে ফোকাস করছি, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে। তো মেডিকেলের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবা যে স্টুডেন্টরা সাধারণত 3 ভাগে ভাগ হয়ে যায়, মানে তারা 3 ভাগে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চায়। এক ভাগ হচ্ছে এমবিবিএস, মানে তারা হচ্ছে সরকারিভাবে এমবিবিএস ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করে সেখানে চান্স পেয়ে তারা সরকারিভাবে এমবিবিএস পাশ করে ডক্টর হতে চায়। আরেকটা পোর্শন হচ্ছে বিডিএস, যারা ডেন্টাল নিয়ে পড়ালেখা করবে অ্যান্ড তারা হচ্ছে সরকারিভাবে সরকারি ডেন্টাল কলেজগুলো থেকে পাশ করে তারা হচ্ছে ডেন্টিস্ট হবে। অ্যান্ড আরেকটা হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মানে এই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজেও কিন্তু অনেক শিক্ষার্থীরা স্বপ্ন দেখে পড়ালেখা করার, কারণ এই আর্মড ফোর্স মেডিকেল কলেজ কিন্তু তোমার সেনাবাহিনী বা সামরিক বাহিনী দ্বারা পরিচালিত। সো বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি এই সবগুলা মেডিকেল কলেজই কিন্তু সবার জন্য একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। সো যে স্বপ্ন দেখতেছি আমরা সে কিন্তু ওই স্বপ্ন নিয়ে আগাবো অবশ্যই, আর স্বপ্ন পূরণ হলে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে কি ভালোই লাগবে সবার, তাই না? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা সিট সংখ্যায়, মানে কম্পারিজন দেখবো আমরা পরীক্ষা দেয় কয়জন, তারপর কোন সেগমেন্টে গেলে ক্যারিয়ার বেশ ভালো, তারপরে কোথায় কি সুযোগ সুবিধা আছে সব কিছু নিয়ে কথা বলবো। সো এ পাশে দেখতে পাচ্ছি আমরা বিষয়গুলো, মানে কি কি বিষয় নিয়ে আমি কথা বলবো। আর এ পাশে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে হলে বা ডিগ্রি নেওয়ার পর বা ডিগ্রি নেওয়ার জন্য তোমার আসলে কি কি ঝামেলা পোহাতে হবে, কি কি বাধা পোহাতে হবে, পাশ করার পর তোমার সুযোগ সুবিধা কী আছে সব কিছু নিয়ে কথা বলবো। একইভাবে ডক্টর হওয়ার পরও, মানে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডক্টর হওয়ার পরও তুমি কি কি সুযোগ সুবিধা পাবা, তোমার ক্যারিয়ারটা কেমন হবে, কতটুকু কঠিন এখান থেকে পাশ করা, সব কিছু নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। তো সবাই জানো বাংলাদেশে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এবং ডক্টর হওয়ার জন্য একটা, মানে তুমি যদি সরকারিভাবে হতে চাও সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তোমাকে চান্স পেতে হবে। এখন এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আসলে কয়জন করে? তো দেখা যায় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় প্রায় 30,000-এর মতো শিক্ষার্থী আছে, তারা সব জায়গাতে কমন থাকে। মানে এই 30,000 স্টুডেন্ট বুয়েটেও ভর্তি পরীক্ষা দেয়, সিকে রুয়েটেও ভর্তি পরীক্ষা দেয়, আইওটিতেও ভর্তি পরীক্ষা দেয়, এমআইএসটিতেও ভর্তি পরীক্ষা দেয়। তার মানে হচ্ছে এই 30,000 স্টুডেন্ট কমন, মানে এরা সব জায়গার মধ্যে আছে। আবার মেডিকেলের ক্ষেত্রেও সাধারণত ধরে নেওয়া হয় প্রায় 1 লাখের বেশি শিক্ষার্থী প্রতি বছর এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণ করে। এই 1 লাখ শিক্ষার্থী আবার একই সাথে বিডিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই 1 লাখ শিক্ষার্থীর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা আবার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। তার মানে এখানেও সেম যে প্রায় 1 লাখের মতো স্টুডেন্ট আছে যারা কমন, সব জায়গাতেই কমন। এবার আসি হচ্ছে সিট সংখ্যা। এটা হচ্ছে গত বছরের ডেটা অনুযায়ী। তো এই ডেটা অনুযায়ী আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বললাম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, বুয়েট, সিকে রুয়েট, আইওটি, এমআইএসটি, এই 6টা ভার্সিটি মিলে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 5,596টা। আর আমি যদি মেডিকেলের ক্ষেত্রে যাই, মেডিকেলের ক্ষেত্রে তোমার এমবিবিএস আর বিডিএস এই দুইটা মিলে সিটের সংখ্যা হচ্ছে 4,895টা। আর্মড ফোর্সেস মেডিকেলের সিট সংখ্যাটা আপাতত আমার মাথায় নেই, এই জন্য দুইটা নিয়ে আমি কথা বলতেছি। টোটাল সিট সংখ্যা 4,895টা। এখন আসি ডিগ্রি। তো ডিগ্রি মানে হচ্ছে তুমি তো ইঞ্জিনিয়ার হলা, তুমি ডক্টরও হলা, বাট ইঞ্জিনিয়ার হলে তো একটা ডিগ্রি নিয়ে তারপর ইঞ্জিনিয়ার হতে হয়, তাই না? আবার তুমি যদি ডক্টর হও সেই ক্ষেত্রে কি একটা ডিগ্রি নিয়ে তোমাকে ডক্টর হতে হয়। তাহলে ইঞ্জিনিয়ার হলে যে ডিগ্রি নিয়ে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হয় সেই ডিগ্রির নাম কি? নাম হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো মানে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন, ধরো কথার কথা আমি যেমন ইলেকট্রিক্যাল থেকে পাশ করছি, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি, তার মানে হচ্ছে আমার ডিগ্রিটা হবে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আবার ধরো কেউ যদি তোমার এমবিবিএস পাশ করে, মানে এমবিবিএস পাশ করে বের হয়, সেক্ষেত্রে সে হবে হচ্ছে ডক্টর অ্যান্ড তার ব্র্যাকেটে লাস্টে নামে লাস্টে লেখা থাকে হচ্ছে এমবিবিএস, মানে সে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি এটা থেকে সে পাশ করছে। আবার সে যদি হচ্ছে ডেন্টিস্ট হয় সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে হবে হচ্ছে বিডিএস, মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। ওকে, সো এই হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ করা। তো তোমরা একটু মাথায় রাখবা যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিটার নাম কি আর মেডিকেলের ক্ষেত্রে ডিগ্রিগুলোর নাম কি।
এখন আসি হচ্ছে সময়ে। তো সময় আসলে কয় বছর লাগে? দেখা যায় সময়টা কিন্তু একটা বড় ফ্যাক্ট, যে আমরা দুই বন্ধু, একজন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে ভর্তি হলাম, আরেকজন হচ্ছে মেডিকেল কলেজে ভর্তি হলাম, কিন্তু কথা হচ্ছে কে আগে পাশ করতেছি, কে পরে পাশ করতেছি, একটা ফ্যাক্ট কিন্তু থেকে যায়। যেমন আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করলাম, আমি পাশ করার অনেক পরে, প্রায় 2 বছর পর আমার বন্ধুরা কিন্তু এমবিবিএস কমপ্লিট করছে। ইভেন এখনও কেউ কেউ আছে মনে হয় এমবিবিএস কমপ্লিট করতে পারে নাই সামহাউ, বাট কথা হচ্ছে এটা একটা ফ্যাক্ট। সো কথা হচ্ছে কারণটা কি? কারণটা হচ্ছে মোস্ট অফ দ্য কেস তুমি যদি বিএসসি ডিগ্রি নিতে চাও, সেক্ষেত্রে তোমার টাইম লাগে হচ্ছে অ্যাকচুয়ালি 4 বছর। 4 বছরও লাগে না, সাধারণত 3 বছর 8 থেকে 10 মাস লাগে, এর মধ্যেই তোমার বিএসসি ডিগ্রি নেওয়া হয়ে যায়। বিশেষ সাবজেক্ট আছে, যেমন ধরো তুমি যদি সাপোজ আর্কিটেক্ট হতে চাও, মানে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও, সেই ক্ষেত্রে লাগে 5 বছর। কোনো কোনো জায়গাতে তুমি যদি হচ্ছে ফার্মেসিতে পড়তে চাও, যদি ক্রেডিট আওয়ার বেশি থাকে, সেই ক্ষেত্রে সেখানে 5 বছরের মতো লাগে, বুঝতে পারছি? সো এরকম কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে, স্পেসিফিক কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেগুলোতে পড়ালেখা করতে হলে তোমার 4 বছরের জায়গায় 5 বছর লাগবে, বোঝা গেছে? আর এবার আসছি হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে। মেডিকেলের ক্ষেত্রে তুমি যদি এমবিবিএস বা বিডিএস পরীক্ষার্থী হও, মানে হচ্ছে পাশ করো, পাশ করতে হলে তোমার টাইম লাগবে প্রায় 6 বছরের মতো। তো সাধারণত ধরে নেওয়া হয় এটা 6 বছর না, 6 বছর 3 মাসের মতো লাগে আর কি। অ্যাকচুয়ালি 6 বছর 3 মাসের মতো লাগে। এখানে 5 বছর লাগে হচ্ছে একাডেমিক পড়ালেখা করতে, আর 1 বছরের একটু বেশি লাগে হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করতে। সো মোটামুটি সব মিলে প্রায় লাগে হচ্ছে 6 বছর প্লাস মাইনাস এদিক সেদিক আর কি। হ্যাঁ, আচ্ছা, তার মানে ইঞ্জিনিয়ার আগে হওয়া যায়, আর ডক্টর হতে হলে একটু ওয়েট করতে হয়, একটু টাইম বেশি লাগে। আর এবার আসি হচ্ছে এক্সট্রা ডিগ্রি। তো আমরা যদি খেয়াল করি, যখন আমরা কোনো ডক্টরের কাছে যাই, যদি শুনি সেই ডক্টর শুধুমাত্র এমবিবিএস পাস করছে, আমরা ভরসা পাই না। আমরা বলি যে মনে হয় না এই ডক্টরের কাছ থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে, বা এই ডক্টর আসলে কি জানে কি না, অনেক প্রশ্ন মাথায় আসে। সো এটা আসলে একটা বড় ফ্যাক্ট। একইভাবে ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রেই সাপোজ একটা স্টুডেন্ট, সে ধরো অনার্স কমপ্লিট করলো, ধরো কথার কথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে সে হলো আর কি। এখন অনার্স করছে, বাট সে মাস্টার্স করে নেই। তো সেই ক্ষেত্রে তার এক্সট্রা কোনো ডিগ্রি দরকার আছে কি না, বা যারা এমবিবিএস পাস করছে বা বিডিএস পাস করছে তার ক্ষেত্রে কোনো এক্সট্রা ডিগ্রি দরকার আছে কি না, এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। বাট ব্যাপারটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই এক্সট্রা ডিগ্রি লাগে। হ্যাঁ, যেমন আমি যদি বলি এখানে, তুমি যদি ইঞ্জিনিয়ার হও, ইঞ্জিনিয়ার হওয়ার পরে তুমি যদি অনার্স কমপ্লিট করো, অনার্স কমপ্লিট করার পর ধরো অনার্স কমপ্লিট করলো 4 বছরে, এখন কি আছে বাকি ভাই? তোমার মাস্টার্স কমপ্লিট করতে হবে। এখন তুমি হয় একই লাইনে থেকে মাস্টার্স মানে এমএসসি করতে পারো, অথবা ভিন্ন লাইনে যে, মানে ধরো তোমার যদি মনে হয় যে না আমি তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিলাম, আমার এবার একটা বিজনেস ডিগ্রি প্রয়োজন আছে। বিজনেস ডিগ্রি মানে কি? ধরো তুমি চাকরির পাশাপাশি তুমি বিজনেস নিয়ে, বা তোমার মনে হলো যে না আমার একটু বিজনেস নিয়ে একটু আইডিয়া দরকার, আমি একটু অ্যাকাউন্টিং পড়তে চাই, ফাইন্যান্স পড়তে চাই, মার্কেটিং পড়তে চাই, শিখতে চাই, জানতে চাই, তখন তোমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এমবিএ ডিগ্রিটার একটা ব্যাপার স্যাপার চলে আসে। সো এটা কেন বললাম? কারণ বাংলাদেশে জব করতে হলে, মানে জব ফিল্ডে টিকে থাকতে হলে তোমাকে এই ডিগ্রিটা মোটামুটি এখন খুব কমন হয়ে গেছে। মানে প্রত্যেক ইঞ্জিনিয়ারই দেখা যায় মোটামুটি এমএসসি করলো, পাশে সে ছোট করে একটা এমবিএ ডিগ্রি করে রাখে। সো এই জন্য হয় তুমি এমএসসি অথবা এমবিএ অথবা দুইটাই করতে পারো, ডিপেন্ড করে তোমার মন মানসিকতার উপর। জাস্ট আমি আমার অপিনিয়নটা দিলাম আর কি। আর একটা কথা বললাম যে মেডিকেলে পড়লে যদি এমবিবিএস পাস করো, ভ্যালু মানে সোশ্যাল রিকগনিশনটা একটু কম থাকে। তাহলে কি করতে হবে? প্রপার সোশ্যাল রিকগনিশন পাইতে হবে। এর জন্য কি করতে হবে? তোমাকে এফসিপিএস পাস করতে হবে, অথবা এমডিএমএস পাস করতে হবে, অথবা এমআরসিটি পাস করতে হবে। এর মধ্যে এফসিপিএস, এমডিএমএস এই দুটো বাংলাদেশ থেকে পাস করা যায়। আর এমআরসিটি এই পরীক্ষাটা লাস্ট পরীক্ষা যেটা হয়, মানে এটা তো একটা কয়েকটা পরীক্ষার একটা টোটাল রেজাল্ট। সো এটা লাস্ট পরীক্ষাটা দিতে হয় হচ্ছে ইউকেতে, মানে লন্ডনে আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে ওভারঅল ডিগ্রি। তার মানে ব্যাপারটা এরকম, এখানে 4 বছর লাগতেছে, এমএসসি অথবা এমবিএ করতে আর 2 বছর লাগবে। মানে এখানে 4 বছর, এখানে 2 বছর, টোটাল কত হলো? 6 বছর। আর এই জায়গায় অলরেডি কিন্তু 6 বছরের বেশি লাগতেছে। এখানে এসে একটা ব্যাপার আছে, মানে যত টাইম বলা হয় আসলে তত টাইম লাগে না, তার থেকে বেশি লাগে, কারণ এই জায়গাতে পাস করতে একটু কষ্ট আছে আর কি। তো সব মিলে কিন্তু প্রায় এখানে একটা ভালো ঝামেলা আছে, প্রায় 8 থেকে 9-10 বছরের একটা ধাক্কা আছে। সো আলটিমেটলি দেখতে পারতেছি আমরা ডক্টর হওয়ার থেকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সময় অল্প হলেও কম লাগে। আচ্ছা, এখন আসি হচ্ছে স্যালারি। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেন্সিটিভ ইস্যু, বাট হালকা কথা বলবো, বেশি কথা বলবো না। সো প্রশ্ন হচ্ছে স্যালারিটা কীরকম? তো দেখো, একটা স্টুডেন্টের স্যালারি কত হবে সেটা নির্ভর করে হচ্ছে তার
ভিতরে কী আছে তার উপর, মানে সে অ্যাকচুয়ালি কতটুকু শিখতে পারছে ওই সাবজেক্টটা, তারপর সে কতটুকু ফিল করতে পারছে, তারপর সে তার সাবজেক্টটার সবগুলো টপিক বা সব কিছু তার রিয়েল লাইফে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছে তার উপর নির্ভর করে। সো স্যালারিটা হচ্ছে এটা ভ্যারিয়েবল, মানে চেঞ্জ হতে পারে। ব্যাপারটা এরকম, ধরে নাও যে টোটাল 5জন মানুষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে, 5 জনের মধ্যে সবার স্যালারি কিন্তু সেম হবে না। কেন হবে না? কারণ সবার ওই ডিগ্রিটা নেওয়ার পর তার যে বোঝার ক্ষমতা, তার যে অ্যাপ্লিকেশন এর ক্ষমতা, সেটা কিন্তু সেম না, অ্যাপ্লাই করার ক্ষমতা সেম না। তো তাহলে কি করতে হবে? তখন দেখা যাবে ওই 5 জনের স্যালারি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন হতে পারে। যদি একই প্রতিষ্ঠানের হয় সেটা ভিন্ন কথা, বাট সবাই সাধারণত একই প্রতিষ্ঠানে জব করতে পারে না। এক একজন এক একটা প্রতিষ্ঠানে জব করে, অ্যান্ড এক একটা প্রতিষ্ঠানে তোমার জবের স্কেল, মানে স্যালারি স্কেল কিন্তু ডিফারেন্ট টাইপের হয়। বাট একটা কথা হচ্ছে, এই স্যালারি স্কেলগুলো, মানে তুমি যদি ভালো প্রতিষ্ঠান থেকে বের হও অ্যান্ড তুমি যদি হচ্ছে মোটামুটি একটা মিড রেঞ্জের স্ট্যান্ডার্ড একটা প্রতিষ্ঠানে জব পাও, ধরে নেওয়া হয় জাস্ট আন্দাজ করে, সেটা হচ্ছে স্যালারি হয় হচ্ছে 30 থেকে 50K এই রেঞ্জে, ঠিক আছে? মানে 30 থেকে 50,000 এই রেঞ্জে। আর তুমি যদি অনার্স কমপ্লিট করে কোনো পাওয়ার প্ল্যান্টে জব করতে পারো বা পাওয়ার প্ল্যান্টে ঢুকতে পারো, সেই ক্ষেত্রে স্যালারি রেঞ্জ প্রায় হয়ে যায় হচ্ছে তোমার 80 থেকে 1 লাখ এই রেঞ্জে হয় আর কি, এগুলো পাওয়ার প্ল্যান্টে। বাট কথা হচ্ছে এখানে শর্ত হচ্ছে এটা ডিপেন্ড করতেছে তুমি কোন পাওয়ার প্ল্যান্টে জব করতেছো, কোন প্রতিষ্ঠানে জব করতেছো তার উপর। আবার অনেক প্রতিষ্ঠান আছে যারা কি করে, প্রতি বছর তাদের যে প্রফিট সেটা শেয়ার করে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এভাবে চিন্তা করো, তোমার স্যালারি ধরো 50,000, কিন্তু তুমি কি করছো, বছর শেষে 6 লাখ টাকা তুমি প্রফিটের বোনাস পাইছো। তার মানে তুমি আসলে মেন স্যালারি পাইছো 50,000 প্রতি মাসে, তার সাথে মানে বছর শেষে প্রফিট পাইছো 6 লাখ। তাহলে প্রতি মাসে এক্সট্রা 50,000 টাকা করে প্রফিট পাইছো। তার মানে তোমার স্যালারি হয়েছে কত এখন? 50,000 টোটাল 1 লাখ টাকা স্যালারি, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আসলে তোমার উপর যে তুমি আসলে কোথায় জব করতেছো, ওই কোম্পানির অবস্থা কীরকম, অ্যান্ড ওই কোম্পানির মানে আসলে প্রফিট শেয়ারিংয়ের ব্যাপারটা আছে কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে। আবার অনেক কোম্পানি দেখা যায় হোম অ্যালাউন্স দেয়, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য অ্যালাউন্স দেয়, তারপর হচ্ছে তোমার মেডিকেলের জন্য অ্যালাউন্স দেয়, বিভিন্ন অ্যালাউন্স দেয়, ফেস্টিভ্যাল বোনাস কেউ একটা দেয়, কেউ 3টা দেয়, মানে অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে সব টোটাল স্যালারিটা। সো এটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল। হ্যাঁ, জাস্ট একটা হিন্টস দিলাম তোমাদেরকে আমি। এবার আসি মেডিকেলের ক্ষেত্রে। তো এই ভিডিওটা করার আগে একটু আগেই আমি আমার একজন জুনিয়র, সো ও রিসেন্টলি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করছে। তো আমি জিজ্ঞেস করছি ডিরেক্টলি যে তোমাদের মেডিকেল, মানে ঢাকা মেডিকেল থেকে পাস করার পর তোমাদের স্যালারি রেঞ্জটা কীরকম হয়? তো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে 30K, মানে 30,000 টাকা, বুঝতে পারছো? মানে 30K প্লাস। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে 30,000 টাকা স্যালারি একটু কম মনে হতে পারে, কিন্তু এই 30,000 টাকা স্যালারি সে আবার 16 দিনে পায়। মানে কীভাবে ভাই? মানে সে সপ্তাহে 4 দিন কাজ করে, মাসে 4টা সপ্তাহ থাকে, 4 4 16 দিন যায়, তাকে প্রায় 30 থেকে 40,000 টাকা রেঞ্জে একটা সম্মানী দেওয়া হয়। এই হচ্ছে মেডিকেলের ইনিশিয়াল অবস্থা। বাট সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়, কারণ যত বয়স বাড়ে তত বেশি ডক্টরদের কি বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, অ্যান্ড অভিজ্ঞতা যত বাড়ে তত ডক্টররা কি করতে পারে, বেশি টাকা আর্ন করতে পারে। কারণ তখন অভিজ্ঞতার সাথে সাথে তাদের হচ্ছে অনেক জিনিস ওপেন হয়ে যায়, অনেক পেশেন্ট তাদেরকে ভরসা করতে পারে, রোগী বাড়ে, মানে পেশেন্ট বাড়ে অ্যাকচুয়ালি, তখন দেখা যায় সে অনেক আর্ন করতে পারে। সো দ্যাটস ইট। সো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মেডিকেলের সেগমেন্টের কম্প্যারিজন এই ক্ষেত্রে লজিক্যালি করা যায় না, কারণ একজন ইঞ্জিনিয়ার হচ্ছে তার স্যালারিটা, ব্যাপারটা এরকম যে তার স্যালারি ধরো কথার কথা 50 থেকে স্টার্ট হতে একটা সময় যাওয়ার পরে তার স্যালারি 1.5 লাখ টাকা হইলো, জাস্ট কথার কথা 1.5 লাখ টাকা হইলো। কিন্তু মেডিকেলে যে পড়তেছে, মানে মেডিকেল থেকে যে পাস করছে, তার স্যালারি কিন্তু ইনিশিয়ালি 30 দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত স্লো থাকে। বাট একটা বয়স পর, ধরো তোমার বয়স যখন 40 হয়ে যাবে, 40 বছর পর তোমার এই টোটাল ইনকামটা তখন আর স্যালারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন স্যালারি হবে হচ্ছে মাইনর, আর তোমার এক্সট্রা ইনকাম, ধরো তুমি কোথাও চেম্বারে বসছো, তুমি হচ্ছে অফিস আওয়ার শেষ করে তুমি হচ্ছে কোনো একটা নিজের একটা চেম্বার দিচ্ছো বা কোনো একটা হসপিটালে বসতেছো একটা পার্ট টাইমের জন্য, তখন কিন্তু সেখানে তোমার ইনকাম করার বিশাল একটা সুযোগ আছে। সো এই হচ্ছে মেডিকেল থেকে ইনকাম করার সুযোগ, ওকে? আর ওই ইনকামটা কিন্তু অনেক বেড়ে যায়। এমন হতে পারে যে আমি নিজে দেখছি, যেমন আমি রিসেন্টলি গত মাসে একজন ডক্টরকে দেখাইছি, তার সে তোমার পিজি হসপিটালের হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের হচ্ছে সে চেয়ারম্যান। তো তার ওই দিন রোগীর সংখ্যা ছিল কত, প্রায় 50 জনের মতো। তার মানে সে একদিনে 50টা রোগী দেখছে, তার ভিজিট ছিল সম্ভবত 1000 বা 1500, যদি 1000 টাকা হয় তাহলে সে একদিনে 50,000 টাকা আর্ন করতেছে। তার মানে সে 30 দিনে প্রায় 15 লাখ টাকা আর্ন করতেছে, শুধুমাত্র
ওই সময়টার জন্য, মানে সে ওই হসপিটালে বসতো দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এমনও তো হতে পারে সে আবার সন্ধ্যা 7টার পর 7টা থেকে 10টা পর্যন্ত অন্য একটা চেম্বারে বসে, যদি সেখানেও তার 50,000 টাকা এক্সট্রা ইনকাম থাকে, তার মানে তার ইনকাম কত হলো? প্রায় 30 লাখ টাকা হয়ে গেল। সো ব্যাপারটা হচ্ছে যে মেডিকেলও অনেক ইনকাম করা যায়, কিন্তু একটা সার্টেন টাইম পর অভিজ্ঞতার উপর নির্ভর করে যে তোমার আসলে ইনকামটা কত হবে, অ্যান্ড তুমি কতটুকু পপুলার ডক্টর তার উপরে নির্ভর করে। যদি তুমি ভালো ডক্টর হও অ্যান্ড যদি মানুষ বলে যে না ওই ডক্টরের কাছে গেছিলাম, সে অনেক ভালো ট্রিটমেন্ট করছে আমার, তখন দেখা যায় কি মানুষরা ইন্টারেস্টেড হয়, নাম ছড়ায় যায়, ডক্টরের চাহিদা বাড়ে, অ্যান্ড তখন চাইলে ভিজিটও বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, সো এটা একটু আমি হালকা হিন্টস দিলাম, বাট একটা কথা হচ্ছে যে এখানে স্যালারি নিয়ে কোনো কথা বলার রাইটস আমার নাই ফার্স্ট অফ অল, বাট আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি আমার সাইড থেকে আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা আরও ইনডেপথ জানার জন্য যে অ্যাকচুয়ালি মেডিকেল থেকে পাস করছে রিসেন্টলি তার সাথে কথা বলতে পারো, বা যে অ্যাকচুয়ালি রিসেন্টলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে পাস করছে তার সাথে কথা বলতে পারো, দেখতে পারো যে আসলে কথাগুলোর মধ্যে সত্যতা কতটুকু। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হচ্ছে ফিউচার। তো ফিউচার মানে হচ্ছে ফিউচার কি? ফিউচার হচ্ছে যে ইঞ্জিনিয়ার হলে ফিউচার কি থাকে, ডক্টর হলে ফিউচার কি থাকে। সো অবশ্যই ভালো, ফিউচার ভালো। বাংলাদেশের মানে পার্সপেক্টিভ চিন্তা করলে ইঞ্জিনিয়ার হলে ফিউচার হচ্ছে কি? ফিউচার হচ্ছে তোমার অনেক সুন্দর আর কি, মানে ধরলাম গ্রিন কালার, ঠিক আছে, গ্রিন কালার মানে সবুজ। আর ডক্টর হলো সেম গ্রিন কালার, মানে ইঞ্জিনিয়ার বা ডক্টর হলে বাংলাদেশে তুমি না খেয়ে মরবা না, এটা হচ্ছে মেইন কথা, বুঝতে পারছো? সো অবশ্যই তোমরা ভালোভাবেই জীবনযাপন করতে পারবা, ফিউচার ভালোই হবে, খারাপ হবে না। এবার আসি হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। এটা খুব ইম্পর্টেন্ট যে সামাজিক মর্যাদা আসলে কীরকম হয়। তো সামাজিক মর্যাদা নির্ভর করে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যে সমাজে বসবাস করতেছো তার উপর। যেমন একটা পরিবার বা একটা ফ্যামিলি চিন্তা করো, ধরো যে ফ্যামিলিতে ইঞ্জিনিয়ার এর সংখ্যা অনেক বেশি, তো ধরো এমন যে তোমার বাবা ইঞ্জিনিয়ার, তোমার দাদা ইঞ্জিনিয়ার, তোমার চাচা ইঞ্জিনিয়ার, মানে সবাই ইঞ্জিনিয়ার আসলে ওইরকম একটা ফ্যামিলি থেকে তুমি বিলং করো। এখন সেই ক্ষেত্রে তুমি যদি নিজেও ইঞ্জিনিয়ার হও, তারা দেখা যাবে তোমাকে ভ্যালুটা একটু ডিফারেন্টভাবে দিবে আর কি। প্লাস আশেপাশে মানে সারাউন্ডিংসে যারা আছে তারা যদি ইঞ্জিনিয়ারের ব্যাপারটাকে পজিটিভলি নেয়, সেক্ষেত্রে তোমার সামাজিক মর্যাদাটা তোমার বাবা বা দাদার মতোই হবে আর কি। বাট যদি এমন হয় তুমি বিলং করতেছো একটা ডক্টর ফ্যামিলিতে, কিন্তু হুট করে তুমি মাঝে দিয়ে একজন ব্যক্তি যে কিনা ইঞ্জিনিয়ার হইছো, হ্যাঁ, তুমি সেই ক্ষেত্রে সামাজিক মর্যাদা অবশ্যই ভালো পাবা। কিন্তু কথা হচ্ছে অনেকে এটাকে একটু অন্যভাবে দেখে, বাট আমার কাছে মনে হয় না এটা অন্যভাবে দেখার কোনো কিছু আছে। এটা নির্ভর করে হচ্ছে তার নিজের উপর। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো সামনে, যে প্যারেন্টসরা কীভাবে একটা স্টুডেন্টকে তোমার প্রেশারাইজ করে, যে তুমি ধরো স্টুডেন্ট হতে চায় হচ্ছে ইঞ্জিনিয়ার, তাকে প্রেশারাইজ করে, বাবা মা দুজন ডক্টর, তাকে প্রেশারাইজ করে ডক্টর বানাতেই হবে। সো এটা কেন করতেছে তারা, এটা নিয়ে একটা ভিডিও সামনে বানাবো, বেশ কিছু কথা বলবো না। এরকম অনেক ব্যাপার স্যাপার কিন্তু বাংলাদেশে আছে। সো এই জন্যই বললাম যে এটা আসলে নির্ভর করে তুমি যে সারাউন্ডিংসের মধ্যে আসো বা যে পরিবেশের মধ্যে বড় হইছো, সেই পরিবেশে বাকিরা কি করতেছে। যদি বাকিরা ইঞ্জিনিয়ার হয় তুমি একরকম ভ্যালু পাবা, আর যদি বাকিরা ম্যাক্সিমামই ডক্টর হয় সেক্ষেত্রে তুমি একরকম ভ্যালু পাবা আর কি। সো একটা কমিউনিটি টাইপ আর কি, মানে ডিপেন্ড করে তুমি কোন কমিউনিটিতে গ্রো করতেছো, দ্যাটস ইট। সো এটা নিয়ে কোনো কথা বলবো না, এটা নিয়ে কথা বললে রাগ করতে পারো অনেকে, ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে তুমি যদি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হতে চাও, মানে আমরা তো সবাই দেখি যে ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্বপ্ন দেখি। যেমন আমি যদি আমার কথা বলি, আমি নিজে প্রথমে ইঞ্জিনিয়ার হতে চাইছি এরকম না, আমার দাদা ইঞ্জিনিয়ার ছিল, তো আমার দাদা বলছিল যে আমার নাতি ইঞ্জিনিয়ার হবে, তো এই জন্য দেখা গেছে আমার ছোটোবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্বপ্ন ছিল। অ্যান্ড ব্যাপারটা খারাপও লাগেনি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমার মধ্যে গ্রো করছে যে আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হবো। সো আমাকে কেউ প্রেশারাইজ করেনি, বাসা থেকে কোনো চাপ দেয়নি যে তুমি ইঞ্জিনিয়ার হবা, বা আমি জোর করে কান্নাকাটি করছি, এরকম কোনো কিছু না, আমি নিজের মতো হয়েছি। তো আল্লাহর মতো ইঞ্জিনিয়ার হয়েছি। তো কথা হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে তোমাকে কোন কোন বিষয়ের দিকে একটু বেশি ফোকাস করা লাগবে, বা তুমি কিভাবে ফিল করতে পারবা যে তোমার আসলে ইঞ্জিনিয়ার হওয়া উচিত বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা তুমি ডিজার্ভ করো। নাম্বার 1 সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস, মানে ছোটোবেলা থেকে তোমাকে বিভিন্ন টেকনিক্যাল স্কিলস সম্বন্ধে একটু পারদর্শী হওয়া লাগবে। মানে যদি এমন হয় যে ক্লাসের মধ্যে 10 জন ফ্রেন্ড আছি, 10 জনের মধ্যে ধরো তোমাকে আমি এটা দিলাম, একটা ডিভাইস দিলাম তোমাকে, পয়েন্টারটা দিলাম, এই পয়েন্টারটা নেওয়ার পরে তুমি 10 জনকে দিলাম, 10 জনের মধ্যে 9 জন এই পয়েন্টারটা কেমনে ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয় সব সে জানে, কিন্তু তুমি ওয়ান অ্যান্ড অনলি পার্সন যে এই পয়েন্টারটার কাজ কি, কীভাবে ইউজ করতে হয় কিছুই জানো না। তার মানে তোমার এখানে টেকনিক্যাল নলেজ একটু গ্যাপ আছে। সো তোমার ফার্স্ট কাজ হবে হচ্ছে টেকনিক্যাল স্কিলস বাড়ানো, নাম্বার 1। আর যদি তোমার মধ্যে আগে থেকেই টেকনিক্যাল স্কিলস
ভালো থাকে, তুমি যদি ফিল করো না আমার মধ্যে টেকনিক্যাল স্কিল ভালো আছে, দেন তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি কিন্তু আগাতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে কি করতে হবে, আমরা বলি না যে এখানে ভালো ইঞ্জিনিয়ারিং হয়েছে, যখন একটা ডিভাইস কেউ বানায় হুটহাট করে ভালো একটা ডিভাইস হয় তখন বলে যে ইঞ্জিনিয়ারিংটা ভালো হয়েছে। তার মানে হচ্ছে সেখানে যে ইঞ্জিনিয়াররা কাজ করছে তারা সেখানে একটু হাই লেভেলের ইঞ্জিনিয়ারিং করছে, এই কারণে কিন্তু ডিভাইসটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে, অনেক বেটার হয়েছে। তো কথা হচ্ছে যে ক্রিয়েটিভিটি, মানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে ক্রিয়েটিভ হওয়া লাগবে, তার মানে ক্রিয়েটিভ মাইন্ডেড হওয়া লাগবে, যাতে করে মানে মানুষ ফিল করতে পারে যে না অ্যাকচুয়ালি সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যোগ্য, অ্যাকচুয়ালি সে মানে অ্যাকচুয়ালি ক্যাপাবল। এরপর হচ্ছে কমিউনিকেশন স্কিলস, মানে ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে তোমার কমিউনিকেশন স্কিলসটা বেটার হওয়া লাগবে। মানে তুমি একটা ডিভাইস বানানোর পর চুপ করে বসে আসছো, কাকে দিবা না দিবা কেউ জানে না, তাহলে তো হলো না, তাই না? কি করতে হবে তাহলে? সবাইকে জানাতে হবে। কীভাবে জানাতে হবে? কমিউনিকেশন স্কিলস দিয়ে। তুমি একটা প্রোডাক্ট বানাইছো, এই প্রোডাক্টটা কাস্টমারকে বা মানুষকে তুমি সার্ভ করতে চাও, এখন তুমি তাকে দিতে চাও বা তাকে ব্যবহারের উপযোগী করতে চাও, তাহলে কী করতে হবে? এই প্রোডাক্টকে নিয়ে তোমাকে R&D করতে হবে, প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, পাশাপাশি এই প্রোডাক্ট মানুষের জন্য উপকারী কিনা বা যে কাজে বানাচ্ছ সেটার জন্য উপকারী কিনা সেজন্য কী করতে হবে? তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে, R&D করতে হবে, মোট কথা কমিউনিকেশন স্কিলসটা বাড়াতে হবে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে ইনোভেটিভ, মানে তোমাকে নতুনত্ব আনতে হবে। মানে নতুনত্ব না আনলে কিন্তু কোনো লাভ নেই। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের মধ্যে একটা মাথায় মাইন্ডসেটটা এমন করতে হবে যে তুমি ইনোভেটিভ, মানে তুমি একটা প্রযুক্তি আছে, ধরো কথার কথা একটা ফোন আছে স্যামসাং ফোন, কথার কথা, তো এটা অপারেটিং সিস্টেম কি? অ্যান্ড্রয়েড। এখন কি করলো স্টিভ জবস এসে? সেটাকে ইনোভেট করে নতুন করে একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসলো, সেটা হচ্ছে iOS। তার মানে এটা একটা ইনোভেশন। সো এরকম তোমাকে চিন্তা করতে হবে যে কীভাবে ইনোভেশন করা যায়। যেমন রুটে আমরা কিন্তু বলি এডটেক মানে কি? টেকনোলজি আছে, এডুকেশনও আছে, শিক্ষা প্রযুক্তি বাংলায় বলা হয় এটাকে। সো কথা হচ্ছে আমরা তো ইঞ্জিনিয়ার, যেমন আমি ইঞ্জিনিয়ার, তো আমি কি করছি? আমরা কি করছি আসলে? আমরা করছি কি? আমরা শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি। অ্যান্ড এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হওয়ার মেইন ক্রাইটেরিয়া আর কি। হ্যাঁ, তোমাকে একটু ডিফারেন্ট হওয়া লাগবে। আচ্ছা, এবার আসি হচ্ছে তুমি যদি অ্যাকচুয়ালি ডক্টর হতে চাও, কোন কোন স্কিলস তোমার মধ্যে থাকলে বুঝতে পারবা যে তুমি আসলে ডক্টর ডিগ্রিটা ডিজার্ভ করো। ঠিক আছে, নাম্বার 1 ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ডক্টর মানে ব্যাপারটা হচ্ছে ইমোশন ব্যাপারটা কাজ করতেছে ডক্টর হওয়ার ক্ষেত্রে, কারণ অনেক পেশেন্ট তোমার সামনে আসতে পারে, তোমার কাছে আসতে পারে, অ্যান্ড তুমি যদি তাদের সাথে ওই ইমোশন নিয়ে কথা না বলতে পারো, বিহেভ না করতে পারো, তোমার মধ্যে যদি হৃদয় বলে কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু ডক্টর হওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে তোমার জন্য। হ্যাঁ, প্লাস হচ্ছে ডক্টর হওয়ার জন্য তোমার কিন্তু অনেক কিছু সার্ভাইভ করতে হয়। যেমন একটা মানুষ আছে, বিশেষ করে মেয়েরা এরকম হয় যে কাটা ছেঁড়া দেখলে খুব ভয় পেয়ে যায়, মনে করে আল্লাহ আমি তো মারা যাবো এখনই। ডক্টর হওয়ার আগে তো সেই নিজেই মারা গেছে, রোগী সেই হয়ে গেছে, ডক্টর আর কি হবে? তো কথা হচ্ছে এইরকম ব্যাপার স্যাপার হলে কিন্তু প্রবলেম। সো তোমাকে ফার্স্ট অফ অল নিজেকে স্ট্রং করতে হবে, ইমোশনালি তোমাকে ইন্টেলিজেন্স হতে হবে যে কোথায় কোথায় ইমোশন তোমার সামনে পেশেন্ট আসতে পারে, এখন তাকে দেখে তার অবস্থা দেখে তুমি নিজে বিব্রতিকর অবস্থায় বা ভীত হওয়া যাবে না, তোমাকে ওই জায়গাতে ইমোশন কন্ট্রোল করে তোমাকে ওখানে ইন্টেলিজেন্স দেখাইতে হবে, কারণ সেটা না দেখাতে পারলে কিন্তু তুমি প্রপার ডক্টর হতে পারবে না। যদি এমন হয় পেশেন্টও মানে তোমার হতাশ হয়ে গেছে, তুমিও হতাশ হয়ে গেছো, তাহলে কিন্তু লাভ নেই। সো তোমাকে স্ট্রং থাকতে হবে অ্যান্ড তোমাকে ওই মাইন্ডসেট গ্রো করতে হবে, যাতে করে তোমার কথা শুনে একটা পেশেন্ট সে অনেক সাহস পায়। যেমন আমি নিজেও দেখছি যে আমি বাসা থেকে অনেক অসুস্থ, আমি ডক্টরের কাছে গেছি, ডক্টর আমার ধরো এই ঘাড়ে একটু হাত দিচ্ছে, মাথায় একটু হাত দিচ্ছে, বুকে একটু হাত দিচ্ছে, তারপর ধরো একটু ওই যে বিপ টেস্ট করছে, করিডোরে বলছে যে আরে কিছু হয় না, যাও তুমি ওষুধ খেয়ে ফেলো, তোমার ভালো হয়ে যাবে। তার মানে আমি বাসায় এসে দেখছি আমার অসুখ অলরেডি ভালো হয়ে গেছে অর্ধেক। সো বিষয়টা এরকমভাবে কাজ করে। সো তোমাকে এই বিষয়টা মেনটেন করতে হবে। সো পেশেন্স, ধৈর্য, মানে ডক্টর হওয়া হচ্ছে ধৈর্যের পরীক্ষা, এটা আমি অবশ্যই বলবো। প্রথম কথা, বাংলাদেশ থেকে যদি তুমি ডক্টর হতে চাও সরকারিভাবে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু MBBS বা BDS পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অ্যান্ড এই পরীক্ষাগুলো খুবই 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 কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সো এই পরীক্ষাগুলোতে তুমি যদি পাস করতে চাও বা উত্তীর্ণ হতে চাও, উত্তীর্ণ হয়ে সরকারিভাবে ডক্টর হতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে পড়ালেখা করতে হবে। কারণ ধৈর্য সহকারে পড়ালেখা না করতে পারলে জীবনেও তুমি মেডিকেল পরীক্ষায় অ্যাকচুয়ালি চান্স পাবা না। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় ঠাটা মুখস্থ বলে একটা বিষয় আছে, এবং বুঝে বুঝে মাথায় মানে সেগুলোকে সেট করা, পরীক্ষায় আসলেই সেগুলোকে অ্যাপ্লাই করা, ইমপ্লিমেন্ট করা, এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। সো এই জন্য পেশেন্স বা ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। একইভাবে মেডিকেল ডিগ্রিটা বলছি যে প্রায় 6 বছর 3 মাসের একটা ডিগ্রি,
এবং এই ডিগ্রিটা শুধুমাত্র এমবিবিএস এর জন্য, এরপরে এফসিপিএস তো পড়ে আছে, অন্যান্য ডিগ্রিও আছে। সো কথা হচ্ছে শুধুমাত্র এমবিবিএস করতে 6 বছরের বেশি লাগে, এত বছর ধৈর্য ধরা কি যায়? হ্যাঁ, তোমাকে সেই ধৈর্যটা রাখতে হবে। অ্যান্ড তোমাকে এটা মাথা রাখতে হবে, এমবিবিএস পাস করার পর তুমি কোনো ডক্টরই না, তোমাকে পরবর্তী ডিগ্রির জন্য আবার উঠে পড়ে রাখতে হবে। সো যখন তুমি এটা করতে পারবা তখনই দেখবা অ্যাকচুয়ালি তুমি প্রপার ডক্টর হতে পারতেছো, অ্যান্ড তোমার মধ্যে সেই ধৈর্যটা অবশ্যই থাকতে হবে। এরপরে পয়েন্ট হচ্ছে ডিসিশন মেকিং। সো এটা কেন বলতেছি, এটা হচ্ছে অনেক পেশেন্ট থাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক আছে? হয় ধরো পেশেন্ট আসছে তোমার কাছে, এ একটা কাজ, বি একটা কাজ, সি একটা কাজ। এ কাজ করতে গেলে পেশেন্টের কোনো একটা অঙ্গ ফেলে দিতে হবে, বি কাজ করতে গেলে অঙ্গ ফেলতে হবে না কিন্তু খরচ বেশি হবে, সি কাজ করতে গেলে খরচ কম হবে কিন্তু রোগী মারা যেতে পারে। 3 ধরনের কন্ডিশন আছে, তুমি কি করবা? এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, হুট করে তোমাকে ধরো বললো যে ওপেন হার্ট সার্জারি বিষয়টা চলে আসে, ওপেন হার্ট সার্জারি। সো এই যে আমরা প্রায় দেখি যে কেউ তোমার হচ্ছে মানে তোমার ইয়েতে হার্ট ব্লক হয় আর কি, সো সেই ক্ষেত্রে কী করে? ওপেন হার্ট সার্জারি করেছে। এই যে সার্জারিগুলো আছে, তারপরে যে অ্যাবর্শনগুলো হয় মহিলাদের বা মেয়েদের, সো তখন কী হয়? ডক্টর কিন্তু সিগনেচার নেয় ফ্যামিলির কাছ থেকে যে আমরা সার্জারি করব, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনারা লিখিত দেন যে আপনাদের কোনো এক্ষেত্রে অভিযোগ নাই আমাদের উপর, যদি পেশেন্ট মারা যায় কোনো কারণে সেক্ষেত্রে দায়ভার কর্তৃপক্ষের না। সো এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো মেকিংয়ের ক্ষেত্রে তোমাকে অনেক স্ট্রিক্ট হওয়া লাগবে, তোমাকে অনেক দক্ষ হওয়া লাগবে। অ্যান্ড লাস্ট হচ্ছে প্রফেশনাল স্কিলস। খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে প্রফেশনাল স্কিলস। এখন তুমি ভাই দাঁতের ডাক্তার, তুমি কি করছো? দাঁতের ডাক্তার মানে তুমি 6 বছর ধরে পড়ালেখা করছো ডেন্টাল নিয়ে, কিন্তু তুমি কি করলা? পাস করার পর চেম্বার খুললা, এক রুগী আসছে, তার কিডনির মধ্যে পাথর, তুমি কি করছো? তার পেটের অপারেশন করা স্টার্ট করছো। এটা কি কোনো স্কিলসের মধ্যে হইলো? পড়লো তো কখনই পড়লো না। তাহলে কি করতে হবে? তোমাকে প্রফেশনাল স্কিলস গ্রো করতে হবে তুমি যে সেক্টর আছো সেই সেক্টর নিয়ে। যেমন ধরো তুমি যদি ডেন্টিস্ট হও, সেক্ষেত্রে তোমাকে ডেন্টাল সম্পর্কিত সবগুলো জিনিস নিয়ে দক্ষ হওয়া লাগবে, তোমাকে ওই ফিল্ডে প্রফেশনাল হওয়া লাগবে। আবার যে এমবিবিএস ডক্টর, তাকে আবার ওই ফিল্ডে প্রফেশনাল হওয়া লাগবে, মানে প্রো টাইপ হওয়া লাগবে আর কি। মানে একটা পেশেন্ট আসছে, তাকে দেখলা, যেমন ধরো আমার ছোটোবেলায় জন্ডিস হয়েছিল একবার, তখন আমি কটা ডক্টরকে দেখাইছিলাম, কেউ ধরতে পারে না কী হয়েছে। তো থার্ড একটা ডক্টরের কাছে দেখাইছি, তাকে আমি দেখালাম, দেখানোর পর আমি চেম্বারে ঢোকার সাথে সাথে সে আমার চোখের দিকে তাকে বলতেছে যে এই তোমার তো জন্ডিস হয়েছে। তো আমি তখন ততবোধ খেয়ে গেছি, কী ব্যাপার, উনি কি বলতেছে। পরে দেখলাম না, আসলে জন্ডিসই হয়েছে। তো ব্যাপারটা এইভাবে কাজ করে যে তোমাকে মানে প্রফেশনালি অনেক স্কিলড একজন পার্সন হইতে হবে। অ্যান্ড তুমি রোগীকে দেখার সাথে সাথেই তুমি রোগীর যেন মাইন্ডসেট বা রোগীর কী সমস্যা সেটা যেন অলরেডি 100% না বুঝতে পারলেও 60-70% বুঝতে পারো, সেই ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে। অ্যান্ড যত দ্রুত এটা করতে পারবা তত দেখবা তোমার জন্য ভালো। অ্যান্ড ডেফিনেটলি এটা তখনই হয় যখন একজন স্টুডেন্ট বা একজন ডক্টর সে তার প্রফেশনাল স্কিলসটা ভালো মতো গ্রো করতে পারে। অনেকে আছে আমরা ধরো লেটস সে 5 বছর এমবিবিএস পাস করলাম, পাস করার পর লাস্ট ইয়ার যেটা মানে এমবিবিএস এর পরে যে 1 বছর ইন্টার্নশিপ করতে হয়, সেই জায়গায় যে গাফিলতি করলাম, মানে তখন তো রোগী চেক করতে হয়, রোগীকে দেখতে হয়, কার কী সমস্যাগুলো ফেস করতে হয়। সো ওই সময়টা যদি কেউ গাফিলতি করি, তখন কিন্তু ইন্টার্নশিপের একটা গ্যাপের কারণে তোমার প্রফেশনাল স্কিলস কিন্তু কমে যেতে পারে। সেই জন্য কী করতে হবে? তোমাকে অবশ্যই ওই সময়টুকু অনেক ধৈর্য সহকারে, অনেক টাইম নিয়ে অ্যান্ড অনেক ট্রিকি ওয়েতে হ্যান্ডেল করতে হবে। মানে এমন করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। ওই সময়টা তোমাকে খুব মনোযোগের সাথে প্রত্যেকটা জিনিসকে ট্যাকেল দিতে হবে। ওকে, সো দ্যাটস ইট। তো তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাকে এই 4টা বিষয়ে অবশ্যই অনেক পারদর্শী হতে হবে। আর ডক্টর হতে চাইলে এই 4টা বিষয়ে তোমাকে অনেক পারদর্শী হতে হবে। যদি তুমি মনে করো এই 4টা বিষয় তোমার মধ্যে আছে, 4টা না হোক 2-3টাও আছে, তার মানে তুমি ডিজার্ভ করো এই বিষয়টা। আবার যদি এমন হয় এই মেডিকেলের ক্ষেত্রে 4টা বা 2-3টা তোমার মধ্যে আছে, তার মানে কি তুমি আসলে মেডিকেলের ক্ষেত্রে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ডিজার্ভ করো। ওকে, সো দ্যাটস ইট। মানে এই হচ্ছে ওভারঅল বিষয়। সো বিষয়টা হচ্ছে কি যে আবার এমনও না যে এই 4টার মধ্যে একটা আছে বাকি 3টা নাই, তার মানে আমি আমার ড্রিম চেঞ্জ করে ইঞ্জিনিয়ারিং বাদ মেডিকেল আমি মানে মেডিকেলের জন্য পড়ালেখা করবো, এটাও করা যাবে না। কারণ তোমাকে ফিল করতে হবে তোমার মন কি চায়, তুমি কি চাও, এটার উপর নির্ভর করতেছে অনেক কিছু। সো এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। যেমন আমি পার্সোনালি মেডিকেল লাইনে যাইনি, চিন্তাও করি নাই কখনো, কারণ হচ্ছে আমার দীর্ঘ সময় বসে পড়ালেখা করতে ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু মেডিকেলে যারা পড়ালেখা করছে আমার ফ্রেন্ডরা, আমি দেখছি ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও অমানুষের মতো পড়ালেখা করছে। অ্যান্ড যখন মেডিকেলে তারা চান্স পাইছে, তখনও যখন তারা রেগুলার ক্লাস করছে,
তারপর হচ্ছে আইটেমগুলো দিচ্ছে, তারপর প্রফ পরীক্ষা দিচ্ছে, তখন দেখছি যে ভয়াবহ লেভেলে পড়ালেখা করছে। প্লাস এখানে 4 বছর এবং 6 বছর লাগে, তো এখানে সময়টাও বেশি লাগে। তো সব কিছু মিলে আমার ধৈর্য কুলায় নেই, এই জন্য আমি ইচ্ছা করে মেডিকেল লাইনে যাওয়ার চিন্তাও করিনি। এখন এটা নির্ভর করতেছে তোমার উপর, তোমার ধৈর্য কতটুকু। আমি বলবো যে যদি আমার মতো অবস্থা তোমাদের হয়, ধৈর্য একদমই নাই, মানে টেবিলে যদি 3 ঘন্টা একটানা বসে পড়ো, মনে হয় যে আমি বিশ্ব জয় করে ফেলছি, সেক্ষেত্রে আমি বলবো যে মেডিকেল লাইনে তোমার জন্য না যায় ভালো, তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকো, এখানে তুমি অ্যাটলিস্ট মেডিকেলের থেকে একটু কম পড়ালেখা করো, সার্ভাইভ করতে পারবা। বাট মেডিকেলের ক্ষেত্রে তোমাকে কিন্তু পাস করতে হবে, সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আবার আগে তো পাস ফেল ছিল, বাট রিসেন্টলি কিন্তু মেডিকেলে আবার সিজিপিএ সিস্টেম নিয়ে আসছে, সো এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসছে। দেখা যাবে কি যে তুমি মেডিকেলে চান্সও পাইলা, ভর্তি হইলা, ক্লাসও করলা, রেজাল্টও পাইলা, এমন হলো যে তোমার একটা ডক্টর তার সিজিপিএ ধরো 4, এটা পসিবল কিনা আমি জানি না, ধরো 4, কথার কথা 4 আউট অফ 4। আরেক ডক্টর তার সিজিপিএ ধরো হচ্ছে 2.5। তার মানে কি? তার মানে পেশেন্ট ধরে নিবে যার সিজি 4 সে ভালো ডক্টর, আর যার সিজি 2.5 সে খারাপ ডক্টর, মানে বিষয়টা এভাবে কাজ করবে আর কি। তোমাকে অবশ্যই ওই ক্ষেত্রে মনোযোগী হতে হবে যে তুমি আসলে কি চাও বা কি চাও না, বা তোমাকে দ্বারা কি সম্ভব না, এটাও কিন্তু চিন্তার বিষয়। আচ্ছা, এখন আসি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এমন শিক্ষার্থী আছি আমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিকে একটু ভয় পাই, কারণ ওইখানে শিক্ষার্থী পরীক্ষা দেয় 30,000, এবং অ্যাকচুয়ালি 30,000 স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশে ওই বছরের, মানে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ওই বছরের সব টপার স্টুডেন্টরাই। আর একটা হচ্ছে মানে মেডিকেলের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কি যে যারা টপার সাধারণত তারাই বেসিক্যালি মেডিকেলের পরীক্ষায়, মানে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে থাকে। তো কথা হচ্ছে এখানেও চান্স পাওয়া কঠিন, ওইখানেও চান্স পাওয়া কঠিন, পড়লে কোনো কিছু কঠিন না, বাট কম্পারেটিভলি যেহেতু এই স্টুডেন্টগুলো আগে থেকে পড়ালেখা ভালো করছে, তার মানে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি থাকে। তো যারা এরকম ডিলেমার মধ্যে আসি যে ভাই আমি তো কিছু পড়ি নেই, মানে কি আমি অনেক কিছু জানি না, আমি গ্যাপ দিয়ে আসছি, আমি অনেক কিছু মিস করে আসছি, তাহলে আমি কি করব? আমার এখন উপায় কি? আমি তো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমার তো এখন চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে। আমি যদি এখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেই, আমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে। তাহলে এখন উপায়টা কি? উপায় হচ্ছে তুমি ট্রিক্স করে ইউনিভার্সিটি বা ভার্সিটি প্রিপারেশন তুমি নিতে পারো। এটাতে কেন সুবিধা আছে? সুবিধা হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার জন্য বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাকে সারা দেশের সব বাঘা দাপুটে স্টুডেন্টদের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবার মেডিকেলের ক্ষেত্রেও তোমাকে অনেক ফাইট করতে হবে, হ্যাঁ, দুই ক্ষেত্রে ফাইট করতে হবে। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাকে বইয়ের সব থেকে কঠিন অঙ্কগুলা, কঠিন কনসেপ্টগুলা নখ দর্পণে থাকা লাগবে। একইভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও তোমাকে বইয়ের আনাচে কোনাচে ছোটোখাটো কি ইনফরমেশন আছে পুরা A to Z সব জানা লাগবে। A to Z না জানলেও WX পর্যন্ত জানা লাগবে, তো ঠিক আছে, তো জানতে হবে। কিন্তু কথা হচ্ছে এই ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো এমন একটা পরীক্ষা যেখানে তুমি চাইলেই ট্রিকি ওয়েতে অনেক কিছু বাদ দিতে পারো। কতটুকু ভাইয়া? প্রায় 30 থেকে 40% ইনফরমেশন তুমি বাদ দিতে পারো, মানে পড়ালেখা বাদ দিতে পারো। কেন বাদ দিতে পারবা? একটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো সরলরেখা, ম্যাথের সরলরেখা, ভার্সিটি পরীক্ষা দিতে গেছো, ম্যাথের সরলরেখা থেকে একটা প্রশ্ন আসছে। কথা হচ্ছে প্রশ্ন সরলরেখা কই থেকে আসবে? তুমি যদি, আচ্ছা ম্যাথ বাদ দিলাম, ধরো কেমিস্ট্রি, অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন, ঠিক আছে, গুণগত রসায়ন। এখন এই গুণগত রসায়ন প্রথম পত্রের 2য় অধ্যায়। এই অধ্যায় থেকে তুমি যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা প্রশ্ন পাবা, তখন দেখবা ওই অধ্যায়ের সব থেকে ট্রিকি বা আনকমন একটা টপিক বা কমনের মধ্যেও একটু ক্রিটিক্যাল একটা সমস্যা তোমাকে দিছে, অ্যান্ড তোমাকে সেটা অ্যান্সার করতে হবে। তার মানে ওই টপিকটার একদম ইনডেপথে পড়তে হবে, তোমাকে নলেজ মাথায় সেট করে রাখা লাগবে। মেডিকেল পরীক্ষা দিতে গেছো, ওই চ্যাপ্টার থেকে এমন কিছু ইনফরমেটিভ তো মানে কোশ্চেন আসছে, যে কোশ্চেন তুমি আগে জীবনও দেখো নেই বা দেখছো মনে নেই। কিন্তু ভার্সিটির ক্ষেত্রে তোমাকে এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যে প্রিপারেশনটার কারণে তুমি দেখবা প্রশ্ন তোমার কাছে অটোমেটিক্যালি সহজ হয়ে গেছে। কারণ কি? সেখানে ভার্সিটিতে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো যেহেতু কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তার মানে এমন প্রশ্ন অবশ্যই দিবে না যে ম্যাথ করতে হলে বা যে প্রশ্ন অ্যান্সার করতে হলে তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। তার মানে বড় জিনিস আগেই বাদ। তাহলে কী হইলো ভাইয়া? অলরেডি তোমার 30% সিলেবাস কমে গেল, মানে কঠিন জিনিস আগেই বাদ। তার সাথে প্লাস যোগ করো মেডিকেলে যেমন ওই লোক কোন সালে মারা গেছে, কোন সালে জন্মগ্রহণ করছে, ওটার আবিষ্কারককে, ওটার দৈর্ঘ্য কত মিলিমিটার, ন্যানোমিটার, সেন্টিমিটার, ওগুলো জানা লাগে। ভার্সিটির ক্ষেত্রে এগুলো কিছু জানা লাগে না।
মানে কম জানা লাগে আর কি, কম্পারেটিভলি অনেক কম। তার মানে সেই ক্ষেত্রে ধরো তুমি আরও 10% কম পড়বা, তাহলে কী হলো ভাইয়া, টোটাল পড়তে হতেছে কত পার্সেন্ট, 60%। তার মানে অ্যাকচুয়ালি ভার্সিটি প্রিপারেশনটা যারা শুরু থেকে সাহস করে নিবা তার জন্য অনেক রাস্তা খোলা আছে। যেমন আমি যদি বলি যে ভার্সিটি আসলে বাংলাদেশে বর্তমানে কি কি আছে, মানে সরকারিভাবে কি কি ভার্সিটি আছে, একটা আছে হচ্ছে ডিইউ, ডিইউ মানে কি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা ইউনিভার্সিটি। আর একটা কি আছে গুচ্ছ, মানে যেটাকে আমরা বলি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এখানে প্রায় 22টা ভার্সিটি আছে, টোটাল 22টা ভার্সিটি মিলে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা হয়। আর একটা কি আছে ভাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটাও আলাদা পরীক্ষা হয়। অ্যান্ড তার পাশাপাশি কিন্তু তোমরা জানবা যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, আর একটা পার্ট হবে সেটা হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচার এই ভার্সিটির কিন্তু আছে। তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব এই ভার্সিটিগুলোতে সিট সংখ্যা কত। খেয়াল করো, প্রথমে আসি হচ্ছে ঢাকা ভার্সিটি। হ্যাঁ, ঢাকা ভার্সিটি। তো ভার্সিটির কথা আসলেই সবার আগে আমরা ঢাকা ভার্সিটি মাথায় নিয়ে আসি। এই ঢাকা ভার্সিটিতে টোটাল সিট কয়টা একটু দেখে নাও। এই ভার্সিটিতে টোটাল সিট হচ্ছে, অনেকগুলো ইউনিট আছে, সব ইউনিট মিলে টোটাল সিট হচ্ছে 7053টা। কত ভাই, 7053টা, এতগুলা সিট। মানে এই সিটের মধ্যে তোমাকে কি করতে হবে, ফাইট করতে হবে। অলরেডি কিন্তু তুমি দেখো যে 5000 স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, ওরা কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য টার্গেট নিয়ে বসে আছে, ওরা ইঞ্জিনিয়ার হবেই। আবার যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে ওরা কিন্তু কি টার্গেট নিয়ে আসছে, মেডিকেলের থেকে ডক্টর হবেই। তার মানে ইঞ্জিনিয়ারও বাদ, মেডিকেলও বাদ, ঠিক আছে। তার মানে এই 7000-এর মধ্যে যদি এমনও হয় ওইখান থেকে মেডিকেল থেকে 1000, ইঞ্জিনিয়ারিং থেকে 1000, 2000 এসে এখানে সিট নিচ্ছে, তাও সমস্যা নেই। তাও কিন্তু তোমার হাতে প্রায় 7053টা সিট আছে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই জায়গায় ক, খ, গ, ঘ, চ অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো ইউনিট আছে। এর মধ্যে কোনটা তোমার ইউনিট, এই ক তোমার ইউনিট, ঠিক আছে। তারপর হচ্ছে ঘ তোমার ইউনিট, বুঝতে পারছো, এই দুইটা তোমার ইউনিট। এই দুটার মধ্যে তাহলে কি কি আছে, একটা আছে হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। প্রায় কত, 2200-এর মতো সিট, 2200-এর মধ্যে প্রায় 2200 সায়েন্সের জন্য আর কি, বুঝতে পারছো। বাকিগুলো হচ্ছে কমার্স আর আর্টসের জন্য, এই দুটো বাকিগুলো বললাম না। এই তো মাথায় রাখো 2200 সিট আছে। সম্ভবত এই চটাও সায়েন্সের জন্য, যদি আমার ভুল না হয়, চ সায়েন্সের জন্য 153টা সিট আছে। এটা মনে হয় চারু কারিকুলার সিট সম্ভবত। সো এই টোটাল 2200টা, অ্যারাউন্ড ধরো 2500টা সিট আছে। এই 2500-এর মধ্যে তুমি কিন্তু চান্স পেতে পারবা যদি তুমি একটু কষ্ট করো। কষ্ট মানে কি, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওরা যেমন 100% পড়ালেখা করতেছে, তোমার পড়তে হবে কত পার্সেন্ট এখানে, 60 থেকে 70%, খুব ইজি। এরপরে আসি হচ্ছে গুচ্ছ। গুচ্ছতে অনেকগুলো ভার্সিটি আছে। কটা ভার্সিটি হয়, প্রায় 22টা ভার্সিটি আছে। এই 22টা ভার্সিটিতে প্রায় সিট আছে হচ্ছে 12,000 প্লাস। মানে ওইখানে আছে 2500, এখানে আছে 12,000 প্লাস। এখানে যদি আমি সায়েন্সের ক্ষেত্রে টোটাল অ্যারাউন্ড হচ্ছে 5000 ধরি, 5000 ধরি, তাহলে কত হলো, 5 আর এখানে আড়াই, কত, 7500 সিট আছে এখানে ভার্সিটির ক্ষেত্রে। আবার আসো জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে সায়েন্সের জন্য ইউনিট আছে দুইটা, একটা এ ইউনিট, একটা ডি ইউনিট। সিট কটা টোটাল, 765টা, আরও 1000 ধরো, তাহলে কত হলো তোমার টোটাল 8500, বুঝতে পারছো। এবার আসো হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারে বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে, তাহলে এখানে আরও প্রায় 3419টা, 3400টা সিট। তার মানে হচ্ছে প্রায় এখানে 8 3 11, প্রায় 12,000-এর মতো সিট আছে। সো টোটাল তোমার এখানে 12,000 সিট আছে ভার্সিটিতে। তো তুমি এখন চিন্তা করো, তুমি কেন সিদ্ধান্ত নিবা যে তোমার ডক্টরই হইতে হবে, তোমার কেন ইঞ্জিনিয়ারই হইতে হবে, দরকার আছে? তোমার যদি মনে হয়, এখন যদি মনে হয় তুমি তোমাদের যারা সায়েন্স থেকে পড়তেছো, তোমাদের লাস্ট পরীক্ষা, যারা এইচএসসি 22 ব্যাচ, তোমাদের লাস্ট পরীক্ষা এই ডিসেম্বর মাসের 8 তারিখ। 8 তারিখের পর অনেকে অনেক সিদ্ধান্ত নিবা। আমার সাজেশন থাকবে, তুমি আগে চিন্তা করো তোমার মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার স্কিলস আছে কিনা। তুমি ইঞ্জিনিয়ার ফার্স্ট কথা, অনেকে আমরা উল্টাপাল্টা চিন্তা করি, মানে আমি পড়ালেখা করি নাই, আমার বাবা মা স্বপ্ন দেখছে আমি ইঞ্জিনিয়ার হব, আমার ইঞ্জিনিয়ার হইতে হবে, বাট আমি তো পড়িই নেই। বা আমি তো ডক্টর হবো, আমি তো ডক্টর হওয়ার জন্য যে ইনফরমেশন লাগে বা যে বইগুলো পড়া লাগে আমি তো পড়িই নেই। তো কথা হচ্ছে আমার পক্ষে ওখানে চান্স পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে। তাহলে কি করবো, আমি ট্রিক্স খাটাবো। ট্রিক্স খাটায় আমি এই ভার্সিটিগুলোতে সিট আমার নিশ্চিত করব। তাতে কি হবে, আমার সামাজিক মর্যাদা টিকে থাকবে, গর্ব করে বলতে পারবো আমি এই ভার্সিটিতে পড়তে পারবো, যেমন মানে পড়তেছি আর কি। অ্যাকচুয়ালি যদি তুমি এমনভাবে বলো, এমন ব্যাপারটা যদি এমন হয়, তোমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ার হবা, তুমি কথার কথা চান্স পাইছো চুয়েটে, আবার তুমি কি করছো, চুয়েটকে টার্গেট না করে ভার্সিটি টার্গেট করছো, আল্লাহর রহমতে তোমার ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে গেছে, মানে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সো ব্যাপারটা কিন্তু এমন না চুয়েট থেকে ঢাকা ভার্সিটির সম্মান কোনো অংশে কম, আমি বলবো অবশ্যই বেশি। সো চিন্তা করো, থিঙ্ক করো যে তুমি কি চাও
তোমার দ্বারা কি সম্ভব, আবেগ দিয়ে না, লজিক দিয়ে চিন্তা করো, দেখবা ইনশাল্লাহ তোমার যে টার্গেট, তুমি যেটা চাও বা তুমি যেটা ডিজার্ভ করো, তুমি সেটা ইনশাল্লাহ অবশ্যই পাবা। আর আমি যে টোটাল ভিডিওটা করলাম, এই ভিডিওর মধ্যে কিছু কিছু ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে। আমি সবাইকে সাজেস্ট করব, তোমরা যে ইনফরমেশনগুলো জানো এই কন্টেন্ট রিলেটেড, তোমরা কমেন্টস বক্সের মধ্যে জানাও যে নতুন কি কি ইনফরমেশন অ্যাড হয়েছে বা কি কি নিয়ে কাজ করলে আরও ভালো হয়। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ওই ইনফরমেশনগুলো অ্যাড করে আরও একটা স্ট্যান্ডার্ড মানে ভিডিও দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।